এইভাবে মোহাম্মদ। তো বিসর্গর আসলে উচ্চারণটি হয়ের মতো, তাহলে এটা কি হয়েছে জানো? এটা হয়েছে মোহ। অনেকে ডাক্তার লেখে এইভাবে, এটা হয়েছে ডাক। তার মানে হচ্ছে বিসর্গ শব্দের শেষে দিলে কিন্তু এটা ভুল হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমাদের প্রিয় টপিক বানান নিয়ে আবার কিন্তু হাজির হয়ে গেলাম। আমি নাসিমুল হক, ওমেগার বাংলা ইনস্ট্রাক্টর। আমরা এর আগের ক্লাসে বানানের পাঁচটা অর্থাৎ দুটা ক্লাসে পাঁচটা 10টা নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই সাথে বোর্ড পরীক্ষায় বিভিন্ন যে বানানগুলো আছে সেই বানানগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করেছিলাম। আমি বলে দিয়েছিলাম যে 60টি বানান থেকে সাধারণত ঘুরে ফিরে প্রশ্ন আসে, সেখান থেকে সেই জিনিসগুলো আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আমাদের এই ক্লাসটা আপলোড করা আছে। তো আজকে আমরা বানানের এর পরের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। আমরা 11 নম্বর নিয়ম থেকে বানানের আলোচনা শুরু করব। আচ্ছা, এখন হচ্ছে দেখো আমাদের প্রথম নিয়মটাতে কি বলা হচ্ছে? প্রথম নিয়মটাতে বলা হচ্ছে রাম, চন্দ্র, রূপ, গৃহ এগুলোর সাথে যদি আয়ন প্রত্যয় যুক্ত হয়, এই আয়ন প্রত্যয় যদি এগুলোর সাথে যুক্ত হয় তাহলে কিন্তু আয়নে লাস্টে মূর্ধন্য হয়ে যাবে, দন্তেন্য রাখা যাবে না। যেমন এই রামের সাথে যদি আমি আয়ন যুক্ত করি তাহলে কিন্তু রামায়ণ হবে, মূর্ধন্য হবে। দেখো আয়নে কিন্তু দন্তেন্য প্রত্যয়, কিন্তু আমরা মূর্ধন্য দিব। রূপের সাথে যদি আয়ন যুক্ত করি তাহলে রূপায়ণ মূর্ধন্য দিয়ে লিখতে হবে। গৃহের সাথে আয়ন যুক্ত করে গৃহায়ন মূর্ধন্য হবে। তবে এগুলো ব্যতীত, যেমন আমি নবর সাথে যদি আয়ন যুক্ত করি অর্থাৎ নবায়ন লিখি, তখন কিন্তু মূর্ধন্য ব্যবহার করা যাবে না, দন্তন্য ব্যবহার করতে হবে। যেমন নবায়ন, এখানে কিন্তু দন্তেন্য ব্যবহার করতে হবে নবায়ন বানানে, এইগুলোর সাথে মূর্ধন্য ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে নিয়মটা দেখি কি আছে। এরপরের নিয়মে বলা হচ্ছে পাশাপাশি একাধিক সমার্থক শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। এটা ব্যবহার করলে আসলে বাহুল্য দোষে দোষী হয়ে যাবে বাক্যটা বা শব্দটা। সেটা কিরকম? আমি যদি বলি অশ্রু জল, অশ্রু জল ক্ষেত্রে আমরা অশ্রু মানে আসলে কি বুঝি? অশ্রু মানেই কিন্তু চোখের জল, চোখের পানি। তাহলে অশ্রুর সাথে আলাদাভাবে জল কথাটা লেখার দরকার নেই, শুধুমাত্র অশ্রু লেখাই যথেষ্ট হবে। অথবা আমরা লিখতে পারি কি চোখের পানি, চোখের জল, অশ্রু জল লেখা যাবে না। আবার আমরা অনেক বলি শুধুমাত্র তোমার জন্য, এখানে শুধু মানে যা, মাত্র মানেও তাই। তাই শুধু এবং মাত্র দুটো একসাথে লেখার কোনো দরকার নেই। মাত্র অথবা শুধু যে কোনো একটা লিখলে চলবে। একইভাবে কেবল মাত্র, কেবল মানে যা, মাত্র মানে তাই। তাহলে এই জিনিসগুলো একসাথে লেখা যাবে না। আবার আমরা বলি যে এই মন্ত্রণালয় বা এই অধিদপ্তর এই মন্ত্রণালয়ের আওত্তাধীন, এটাও কিন্তু একটা ভুল শব্দ। কারণ আয়ত্ত মানেই তো অধীন, কারোর আন্ডারে থাকা, কারোর আয়ত্তে থাকা মানে কি অধীন থাকা। তাহলে আয়ত্তের সাথে অধীন যোগ করার কোনো দরকার নেই, এটা কিন্তু বাহুল্য দোষে দোষী হয়ে যাবে। শুধু আয়ত্ত অথবা শুধু অধীন লেখাই যথেষ্ট হবে। আবার বিবিধ প্রকার, এই যে বিবিধ প্রকার, আমি বললাম বিবিধ মানেই তো প্রকার, নানা রকম, তাই না? তাহলে হচ্ছে এই যে বিবিধ রে প্রকার লেখার দরকার নেই, শুধু বিবিধ অথবা শুধু প্রকার লিখলেই যথেষ্ট হবে। দুটো একসাথে লিখলে এটা বাহুল্য দোষে দোষী হয়ে যাবে। এরপরের নিয়মে আমরা চলে যাই। এরপরের নিয়মে বলা হচ্ছে ব্যক্তি, প্রতিষ্ঠান ও গ্রন্থ নাম মানে বইয়ের নাম যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে। এখানে যদি আমি বেশি মাতব্বরি করে নিজের মতো করে লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওরা যদি ভুল লিখে থাকে বানান তাহলে কিন্তু সেইটাই সঠিক বানান। যেমন হচ্ছে জসিম উদ্দিন, পল্লী কবি জসিম উদ্দিনের নামের বানানটা খেয়াল করো, উনি লিখতেন জসিম উদ্দিন, দয় দয় লিখতেন না, কিন্তু উদ্দিন লিখতেন। তো আমাদের কিন্তু জসিমউদ্দিন নামের বানান এভাবেই লিখতে হবে। জীবন আনন্দ দাস, দাস বানানটা দেখো দন্তেশ দিয়ে না, কিন্তু তালবস্য দিয়ে আছে। এরপরে শামসুর রহমান কিংবা হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদের দীর্ঘকার দিয়ে লিখতেন উনি। হুমায়ুন আজাদ বা চিটাগাং স্টিল মিল, আমি যদি দেখি এখানে স্টিল বানান, স্টিল বানানে দীর্ঘিকার ব্যবহার করে লেখা হচ্ছে, তাই না? যদি স্টিল মিলের নাম স্টিল দীর্ঘিকার দিয়ে লেখা থাকে তাহলে আমাকে দীর্ঘিকার দিয়েই লিখতে হবে। আমি বেশি মাতব্বরি করে রস্যিকার দিতে পারবো না কিন্তু। অর্থাৎ এগুলো নামের বানান, আমাদের যেভাবে লেখা আছে সেইভাবেই লিখতে হবে। এরপরের নিয়মে বলা হচ্ছে পদান্তে, পদান্তে মানে শব্দের শেষে, পদের শেষে বিসর্গ থাকবে না। বিসর্গ কেবল শব্দের মাঝে থাকতে পারে। তবে হ্যাঁ, একটু কথা আছে এখানে, বিসর্গ শুধুমাত্র তৎসম শব্দেই ব্যবহার করা যায়। আর বাংলা বর্ণমালায় কেবলমাত্র 5টি বর্ণের আগেই বিসর্গ বসতে পারে, তাদের এছাড়া বিসর্গ বসে না। সেই বর্ণগুলো কি কি? সেই বর্ণগুলো হচ্ছে, সেই 5টি বর্ণ হচ্ছে ক, খ, প, ফ এবং দন্ত স। এই 5টি বর্ণের আগেই কেবলমাত্র বিসর্গ বসতে পারে, শব্দের শেষে বিসর্গ বসবে না। যেমন আমরা যদি এখানে মূলত লিখে একটা বিসর্গ দিতাম মূলত, তাহলে কিন্তু এটা ভুল হবে। আমরা অনেকে আসে আমাদের নামের বানান লিখি মোহাম্মদ নাসিমুল হক, তো মোহাম্মদ লিখি এইভাবে
মোহাম্মদ। তো বিসর্গর আসলে উচ্চারণটি হয়ের মতো, তাহলে এটা কি হয়েছে জানো? এটা হয়েছে মোহ। অনেকে ডাক্তার লেখে এইভাবে, এটা হয়েছে ডা। তার মানে হচ্ছে বিসর্গ শব্দের শেষে দিলে কিন্তু এটা ভুল হবে। তাহলে কি করতে হবে? এই বিসর্গর জায়গায় আমি যেখানে, এটা কিন্তু সংক্ষেপণ চিহ্ন না, সংক্ষেপণ চিহ্ন হচ্ছে একটা ডট, মানে মোহাম্মদ, এটার সংক্ষেপণ চিহ্ন একটা ডট দিলেই যথেষ্ট। মোহাম্মদ, ডাক্তার, একটা ডট, একটা বিসর্গ সংক্ষেপণ চিহ্ন। আবার এই বানানগুলো খেয়াল করো, এখানে মনো কষ্ট, মনো বিসর্গ কষ্ট। কথা হলো মনো কষ্টর জায়গায় যদি আমার এরকম থাকতো মনোবাসনা, তাহলে ব্যাপারটা কেমন হইতো? মনোবাসনা যদি থাকতো, দেখো মন বিসর্গ যোগ বাসনা। এখন এই যে বাসনা, বাসনা মানে বয়ের আগে কি বিসর্গ থাকতে পারে? এখানে কিন্তু যে পাঁচটা বানান আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ব নেই, অর্থাৎ ক, খ, প, ফ এবং দন্তস্বয়ের আগেই কেবলমাত্র বিসর্গ থাকতে পারে। তাই বয়ের আগে বিসর্গ থাকতে পারে না বলে এই বিসর্গটা ওকারে পরিবর্তিত হয়ে যাবে। মনো বাসনা বানান কিন্তু হবে মনো, ম নয় ওকার, বাসনা, মনোবাসনা। কারণ কি? বয়ের আগে বিসর্গ থাকতে পারে না, কিন্তু মনো কষ্ট কিন্তু কয়ের আগে বিসর্গ থাকতে পারে, তাই আমি বিসর্গ দিয়ে লিখবো। আবার একইভাবে ইতপূর্বে বানান যদি আমরা খেয়াল করি, ইতপূর্বে বিসর্গ আছে কারণ পয়ের আগে বিসর্গ থাকতে পারে, কিন্তু ইতোমধ্যে বানানে বিসর্গ ব্যবহার হবে না, হবে ইতোমধ্যে। বানানটা হবে ইত মধ্যে, ওকার হয়ে যাচ্ছে, বিসর্গটা ওকারে পরিবর্তিত হচ্ছে। কারণ কি? ময়ের আগে বিসর্গ থাকতে পারে না, তাই বিসর্গটা ওকারে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা এরপরের নিয়মে। কি আছে এরপরের নিয়মে? বোঝানো হচ্ছে যে হচ্ছে দূরত্ব বোঝায় না, মানে দূরত্ব যদি না বোঝায় এরকম সকল শব্দে দয়ের সাথে হর্ষুকার ব্যবহার করতে হবে, দয় হর্ষুকার। আর দূরত্ব বোঝাইলে দয় দীর্ঘকার ব্যবহার করতে হবে। দূরত্ব যেমন আমি যদি বলি দুরন্ত, দুর্বার, দুর্নীতি, দুর্বল, দুর্নত যত আছে, যদি ডিস্টেন্স রিলেটেড না হয়, দূরত্ব সম্পর্কিত না হয়, তাহলে দয়ের সাথে সবসময় হ্রস্বকার ব্যবহার করতে হবে। কিন্তু যদি দূরত্ব বোঝায় এমন শব্দ হয়, তাহলে কিন্তু দয়ের সাথে আর হ্রস্বকার ব্যবহার করা যাবে না। যেমন দূর, দূরবর্তী, দূরীকরণ, অদূর, ডিস্টেন্স রিলেটেড, তাই না? এই ডিস্টেন্স রিলেটেড হলে দয়ের সাথে দীর্ঘকার হবে, অন্য সকল ক্ষেত্রে দয়ের সাথে হ্রস্বকার হবে। এরপরের নিয়মে আমরা চলে যাই। এরপরের নিয়মে কি বলা হচ্ছে? এরপরের নিয়মে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ এবং হচ্ছে বহু বচন রূপী শব্দগুলোর মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না, মানে স্পেস দেওয়া যাবে না। আমরা যদি এখানে দেখি চিঠিপত্র, ঠিক আছে, চিঠি ও পত্র, এটা একটা দ্বন্দ্ব সমাস, চিঠিপত্র। তো এই জায়গাটা যেহেতু সমাসবদ্ধ পদ, আমি যদি চিঠি স্পেস দিয়ে পত্র লিখতাম তাহলে কিন্তু ভুল হতো। চিঠি পত্র একসাথে লিখতে হবে। বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, চতুর্থী তৎপুরুষ সমাস এটা। তো এই বিয়ে পাগলা যেহেতু একটা সমাসবদ্ধ পদ, তাহলে বিয়ে এবং পাগলা যদি আমি আলাদাভাবে লিখি তাহলে কিন্তু এটি ভুল হবে। আবার দেখো সেবা সমূহ, গ্রামগুলো, সমূহ গুলো, এগুলো হচ্ছে বহু বচনবাচক শব্দ। তাহলে শব্দের সাথে গুলো, সমূহ, বহু বচনগুলো শব্দের সাথে একসাথে লিখতে হবে, স্পেস দিয়ে লেখা যাবে না। আমি যদি সেবা আলাদা, সমূহ আলাদা লিখতাম তাহলে কিন্তু এটা ভুল হতো। তো তোমাদের এইচএসসি যারা পরীক্ষা দিবা 2026 সালে এবং 2027 সালে যারাই পরীক্ষা দিবা না কেন, তাদের এই বানান থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং এই বানান কিন্তু প্রয়োগ এবং অপপ্রয়োগের মাঝখানেও এই বানানটা জানা খুবই জরুরি। তো কোথাও দেখো যে খুঁজে পাওয়া যাচ্ছে না ভুলটা কোথায় আছে, তখন কিন্তু দেখবা যে এই সমাসবদ্ধ শব্দ বা হচ্ছে বচন নির্দেশক যে শব্দগুলো আছে তারা একসাথে আছে নাকি আলাদা আছে। সমাস এবং বচন নির্দেশক ব্যাপার হলে, সমাসবদ্ধ শব্দ হলে এবং বচনবাচক শব্দগুলো একসাথে বসবে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরপরে দেখো এরপরের নিয়মে আমরা চলে যাই। এরপরের নিয়মে বলতেছে শব্দের শেষে যদি ভুক্ত থাকে তাহলে রস্যকার হবে। এখানে কিন্তু আমরা খুব কমনলি এই মিস্টেকটা করে থাকি, আমরা অন্তর্ভুক্ত বানান ভয় দীর্ঘতে লিখে ফেলি, অন্তর্ভুক্ত, ঠিক আছে, অধিভুক্ত আমরা দীর্ঘকার ব্যবহার করে লিখে ফেলি। কিন্তু লাস্টে শব্দের শেষে যদি ভুক্ত থাকে তাহলে কিন্তু রস্যকার ব্যবহার করতে হবে, হর্ষ উকার। রস্যকার শব্দটা উচ্চারণ করলাম, আসলে উচ্চারণ কিন্তু হর্ষ উকার। তো হর্ষ উকার ব্যবহার করতে হবে, অধিভুক্ত এবং হচ্ছে অন্তর্ভুক্ত, এই যে লাস্টে ভুক্ত থাকলেই আমরা হর্ষ উকার ব্যবহার করব। এরপরের নিয়মটা দেখি আমরা। এরপরের নিয়মে বলা হচ্ছে সকল রূপ বানানে দীর্ঘকার হবে, রূপ থাকলেই হবে। সেটা কি? আমরা যদি বলি অপরূপ, কি লাস্টে রূপ আছে আর রূপ বানান মানেই দীর্ঘকার হবে। এখানে দেখো রয়ের সাথে এটা হচ্ছে দীর্ঘকার, আমি যদি রয়ের সাথে এইভাবে লিখতাম, এটা হচ্ছে রয়ের সাথে হর্ষ উকার, আর রূপ বানানে কি হবে? এটা, এই যে দীর্ঘকার হবে, এটা হবে রূপসী, রূপবতী, এরূপ, বিরূপ, যত রূপ বানান আছে পৃথিবীর সকল রূপ বানানে দীর্ঘকার ব্যবহার করে লিখতে হবে। এরপরের নিয়মে আমরা চলে যাই।
দেখো এরপরের নিয়মটা ইন্টারেস্টিং নিয়ম, সেটা হচ্ছে শব্দের শেষে বতি, মতি, গামী, কামী, বাহি, মুখী, পন্থী, অসি ইত্যাদি থাকলে দীর্ঘইকার ব্যবহার করতে হবে। মানে কি কি? বতি, মতি, গামী, কামী, বাহিমুখী, পন্থী এবং অসি, এগুলো সব কিছুতে দীর্ঘইকার ব্যবহার করতে হবে। এই যে অসি, যেটা মহিষী, মহিষী বানানে কি দিয়ে লিখতে হবে? মহিষী বানান দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। এই বানানটা কিন্তু খুব কমনলি আসে বোর্ড পরীক্ষাগুলোতে, খুব কমনলি আসে, অনেকবার আসছে। আবার এছাড়াও দেখো গুণবতী, লাস্টে কি আছে? বতী, বতী থাকলে দীর্ঘিকার। রূপবতী, বতী আছে সো দীর্ঘিকার। বুদ্ধিমতী, মতি থাকলে দীর্ঘিকার। পদ্মাবতী দীর্ঘিকার। অনুগামী, গামী থাকলে কি হবে? দীর্ঘিকার ব্যবহার করতে হবে। তারপর পরিবাহী, বাহী বানানেও দীর্ঘিকার ব্যবহার করতে হবে। মহীয়সী, গরীয়সী, এই সকল বানানে দীর্ঘিকার ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যদি বলি হচ্ছে বামপন্থী, ডানপন্থী, সকল পন্থী বানানেও দীর্ঘিকার ব্যবহার করতে হবে। তো আজকে আমরা আরো 10টা নিয়ম কিন্তু বানানের শিখে ফেললাম, যেগুলো থেকে বোর্ড পরীক্ষায় সচরাচর প্রশ্ন আসে। এগুলো ছাড়াও এখানে বোর্ড পরীক্ষায় শুধু বললাম, বোর্ড পরীক্ষা ছাড়াও কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। আরো বানানের নিয়ম আছে, আরো নতুন কয়েকটি নিয়ম নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।